এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা শেষ করেছো কিংবা কারো একটা বা দুইটা পরীক্ষা বাকি আছে, এর সাথে সাথেই কিন্তু তোমরা অ্যাডমিশনের যে জার্নি সেটা কিন্তু শুরু করে ফেলেছো। এখন এর মধ্যে তোমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করতেছো, তাই না? অর্থাৎ কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট যেটা রয়েছে। তো এখানে আসলে কারা পরীক্ষা দিতে পারে, এখানে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হয়, কোন কোন সাবজেক্ট আছে, এই বিষয়গুলো তোমাকে কিন্তু পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগেই জানা প্রয়োজন। তাই তোমাদের জন্য এই ভিডিওটা করা। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে? শুরুতে তোমার মনে হতে পারে শুধুমাত্র যারা মানবিক বা আর্টস থেকে পড়াশোনা করেছে এইচএসসিতে তারাই শুধু পরীক্ষা দিতে পারে, কিন্তু ব্যাপারটা আসলেই এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যে তোমাকে 3টা বিভাগ থেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি সায়েন্স হও কিংবা কমার্স হও কিংবা আর্টস হও, তুমি প্রত্যেকটা বিভাগ থেকেই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এবং প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু আসন সংখ্যা আলাদা এবং প্রত্যেকটা বিভাগের জন্যই পর্যাপ্ত আসন সংখ্যা রয়েছে। তো তুমি যদি আর্টসের কথা চিন্তা করো, অর্থাৎ তুমি যদি মানবিক বিভাগ থেকে হও, তোমাদের জন্য সিট হচ্ছে এরকম 1735 প্লাস মাইনাস। হ্যাঁ, প্রত্যেক বছরই একটু একটু চেঞ্জ হয়, বাট এর আশেপাশে তুমি ধরতে পারো 1700 মতো হচ্ছে সিট তোমরা পাবা। এবং যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের ওই যে 900 প্লাস মাইনাস, ঠিক আছে, আগের বছর 908 ছিল, দু একটা বারে কমে, এইটা আসলে একটু ফ্লাকচুয়েট করতে পারে, বাট তুমি ধরে রাখতে পারো প্লাস 900-র কাছাকাছি হচ্ছে তোমার আসন সংখ্যা রয়েছে। এবং যারা কমার্স থেকে পরীক্ষা দেবে তাদেরও ওরকম 280 প্লাস মাইনাস এরকম সিট সংখ্যা রয়েছে। তার মানে কিন্তু এইখানে তোমাকে 3টা বিভাগ থেকেই সুযোগ দেওয়া হচ্ছে। মানে তুমি যদি মনে করো যে বি ইউনিটে পরীক্ষা দিবা, তুমি যে বিভাগেরই হও না কেন পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? এবং এই যে দেখো মানবিকের যে আসনগুলা, এগুলা কিন্তু সায়েন্স আলারা এইখানে পড়তে পারবে না। আবার দেখো কমার্সের জায়গায় কিন্তু মানবিক আলারা পড়তে পারবে না। মানে এই 900 জন সায়েন্স থেকেই নেওয়া হবে, এই 280 জন কমার্স থেকেই নেওয়া হবে, এবং এই 1700 প্লাস এদেরকে আর্টস থেকেই নেওয়া হবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো যে কারা কারা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, তো এখন একটু বিষয়টা আমরা দেখি যে আসলে আমাদের পরীক্ষাটা কবে হবে। আনঅফিসিয়ালি কিন্তু তোমাদের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো সেখানে কি বলা হচ্ছে, সেখানে আসলে পরীক্ষা হবে তোমার 19 ডিসেম্বর 2026 সাল। তাইলে 19 ডিসেম্বর যদি আমরা হিসাব করি, ধরলাম সবাই 10 তারিখ থেকে তোমরা প্রিপারেশন শুরু করবা, অর্থাৎ আগস্টের 10 তারিখ থেকে যারা ইউনিটি প্রিপারেশন নিতে চাও। তো মোটামুটি তোমরা কতদিন সময় পাচ্ছ? 131 দিনের মতো। হ্যাঁ, তো তুমি অত না ধরে ধরো 120 প্লাস দিন তোমরা পাচ্ছ, তাই না? এদিকে ওদিকে তোমার সময় একটু একটু চলে যাবে, মানে 130 থেকে 120 এরকম একটা রেঞ্জের মধ্যে আর কি, 120 থেকে 130, সরি। তো এর মধ্যে তোমরা টাইম পাচ্ছ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যারা ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা, এটা একটু ভুল হয়েছে, এটা হবে 26-27। তো 26-27-এ যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হবে 19 ডিসেম্বর 2026 শনিবার। ক্লিয়ার? তো এই পরীক্ষার ডেটটা তো তোমাদেরকে আগে থেকেই মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ তোমার প্রস্তুতি কিন্তু এই ডেটটাকে ফোকাস করেই নিতে হবে। ওকে, তোমাদের এখানে আসলে কত ঘন্টার পরীক্ষা হয় এবং কি কি থাকে দেখো। তোমাদের 1 ঘন্টা 30 মিনিট এই পরীক্ষাটা হয় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, এবং যেটা হচ্ছে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকে কত? 45, এবং তোমার লিখিত থাকে হচ্ছে তোমার 45 মিনিট। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে কত মিনিট তুমি পাচ্ছ? মোট পাচ্ছ 1.5 ঘন্টা। হ্যাঁ, মানে তোমার হচ্ছে 90 মিনিট। তো এখানে খেয়াল করো, এখানে এমসিকিউতে আসলে কত নাম্বার, রিটেনে কত নাম্বার, এগুলো নিয়ে আমরা একটু সামনে আলোচনা করব। হ্যাঁ, যেহেতু আমরা আগে একটু ইউনিটটা সম্পর্কে জানি, তারপরে আসলে কি কি পড়া লাগবে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এগুলো জানি। হ্যাঁ, তো তোমার এই পরীক্ষার ডেটটা আগেই আমি তোমাদেরকে মাথায় ঢুকাই দিলাম, 19 ডিসেম্বর, এবং মোটামুটি 130 দিন সময় আছে। হ্যাঁ, এইটাকে তোমাকে লক্ষ্য রেখে প্রিপারেশন নিতে হবে, এবং নেগেটিভ মার্কিং আছে, এগুলো আমি বুঝায় বলবো তোমাদের। তো তার আগে আমরা একটু দেখে নিই কারা কারা পরীক্ষা দিতে পারবে। আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম 3টা বিভাগ থেকেই তোমরা পরীক্ষা দিতে পারবা, বাট একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা বিভাগের জন্য। ঠিক আছে, সেইটা কেমন আমি তোমাকে বলি। ধরো তুমি আর্টস থেকে ফর্ম তুলতে চাও, মানে পরীক্ষায় বসতে চাও, তারও কিন্তু একটা যোগ্যতা আছে। হ্যাঁ, যে কেউ চাইলেই কিন্তু ফর্ম তুলতে পারবে না। সেই যোগ্যতা খুব বেশি একটা কঠিন তা না, তবে মোটামুটি একটা জিপিএ তোমাকে এনশিওর করতে হয়। মানবিক বিভাগ থেকে যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা, এই 2টা পরীক্ষায় মোট জিপিএ মানে যোগ করলে 7.5 হওয়া লাগবে। তোমার টোটাল 10 না,
জিপিএ 5 আর 5 দুইটাতে, তো সেখানে তোমাকে 7.5 পাইতে হবে। শুধুমাত্র 7.5 পাইলেই হবে না, তোমাকে এসএসসিতে মিনিমাম 3.00 পাইতে হবে এবং এইচএসসিতে মিনিমাম 3.00 পাইতে হবে। এখন কেউ মনে করো যে 3.00 পাইলো, তার তো কত হয়, 6 হয়, তাই না, 6.00, তাইলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না। মানে তোমার মিনিমাম 3.00 লাগবে এবং মিনিমাম এইখানেও 3.00 লাগবে, বাট দুইটার যোগফল মিলে হওয়া লাগবে 7.5। ধরো কেউ এসএসসিতে এ প্লাস পাইলো আর ইন্টার মনে করো 3 পাইলো, তার কত হচ্ছে 8, সে পরীক্ষা দিতে পারবে। আবার একজন মনে করো এসএসসিতে 4 পাইছে আর ইন্টারে এসে মনে করো 3.5 পাইছে, ঠিক আছে, তাহলে সে কত পাচ্ছে 7.5, তাহলে সেও পরীক্ষা দিতে পারবে, কারণ কোনোটা 3-এর কম নাই। এখন মনে করো কেউ একটা 2.50 পাইলো আর একটা হচ্ছে জিপিএ 5 পাইলো, এখানেও কিন্তু 7.50 হচ্ছে, কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না, কারণ এসএসসি এবং এইচএসসি কোনোটাতেই তুমি ন্যূনতম 3 এর নিচে পাইতে পারবা না, এটা হচ্ছে শর্ত। একইভাবে ব্যবসা বিভাগ বা তোমার হচ্ছে কমার্সের জন্য একই শর্ত, যে এসএসসি এবং এইচএসসি এই দুটোর জিপিএ মিনিমাম হতে হবে, এটা অবশ্যই 4th সাবজেক্ট সহ কিন্তু, হ্যাঁ, 7.5 এবং মিনিমাম তোমাকে 3 করে পাইতেই হবে, 3-এর কম তুমি পাইতে পারবা না কোনোটাতেই, ঠিক আছে। এরপরে আসি বিজ্ঞান বিভাগ, মানে যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের কিন্তু একটু ভিন্ন আছে, হ্যাঁ। ধরো সায়েন্স থেকে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুটো তোমার হচ্ছে মোট 8.00 লাগবে এবং কোন পরীক্ষাতেই তুমি 3.50 বা এই যে 3.50 এর নিচে পাইতে পারবা না। ওই একই কথা, দুটো যোগ করলে কিন্তু 7 হচ্ছে, কিন্তু দুটোর যোগফল তোমার হওয়া লাগবে কত, 8, মানে ন্যূনতম দুটো জিপি এর যোগফল 8 হইতে হবে এবং কোনোটাতেই তুমি 3.50 এর কম পেতে পারবা না। মনে করো যে তুমি একটায় 5 পাইলা আরেকটায় 3 পাইলা, তোমার 8 হচ্ছে, বাট তুমি পরীক্ষা দিতে পারবে না, কারণ তোমাকে ইন্ডিভিজুয়ালি এসএসসি তে 3.5 এবং ইন্টারে মিনিমাম 3.5 এটা কিন্তু এনশিওর করা লাগবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি যে কারা কারা পরীক্ষা দিতে পারবে। তো এটা খুব বেশি কঠিন শর্ত বলে আমার মনে হয় না। আশা করি তোমরা যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো তোমরা সবাই এই ইউনিটে আবেদন করতে পারবা। এরপরে আমরা একটু দেখব যে ঢাবির যে বি ইউনিট বলা হয় বা খ ইউনিট বা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এই ইউনিটে কি কি ফ্যাকাল্টি মানে অনুষদ এবং কি কি বিভাগ আছে, মানে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবা। বললাম তো যে বি ইউনিটে তোমরা সবাই আবেদন করতে পারবে এবং কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবা সেইটাও আমরা এখন দেখব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ নামটা কি, কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে 3টা শব্দ আছে, একটা হচ্ছে কলা, আরেকটা হচ্ছে আইন, আরেকটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। এই 3টা হচ্ছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি কি, অনেকগুলো একই ধরনের সাবজেক্ট মিলিয়ে বা একটাও হতে পারে মিলিয়ে হচ্ছে তোমার এক একটা অনুষদ হয়, হ্যাঁ, মানে অনেকগুলো সাবজেক্ট ওই অনুষদের আন্ডারে থাকে। তো এইরকম, তো 3টা ইউনিট কিন্তু, মানে ইউনিট বলতেছি 3টা হচ্ছে তোমার যে ফ্যাকাল্টি সেটা কিন্তু আলাদা, 3টা ফ্যাকাল্টি কিন্তু আলাদা এবং 3টা ফ্যাকাল্টির মধ্যে আলাদা আলাদা তোমার নম্বর থাকে, মানে নম্বর বলতেছি সাবজেক্ট থাকে। তো কোথায় কোন সাবজেক্ট আছে এটা আমরা একটু দেখে নেই। দেখো প্রথমত কলা অনুষদের কথা যদি আমরা চিন্তা করি, কলা অনুষদ, তো সেখানে এই যে 17টা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 17টা সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি কোন কোন বিষয়ে তোমরা পড়তে পারবা। দেখো শুরুতে বলা আছে বাংলা বিভাগের কথা। বাংলা বিভাগ তো বুঝো যে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা, ইংরেজি বিভাগ, আরবি বিভাগ, ফার্সি, উর্দু, সংস্কৃত ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট আছে। ক্লিয়ার? তো সেই বিষয়গুলো যদি তুমি একটু দেখো, এগুলো হচ্ছে কলার মধ্যে। এছাড়াও আরো কিছু আছে দেখো, যেমন পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ, এগুলা অনেকেই পরিচিত নাও হইতে পারো, বাট এই সাবজেক্টগুলো ঢাবিতে পড়ানো হয়। হ্যাঁ, ইতিহাস যেটা কমন, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, তারপরে পড়তে পারবা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, তারপরে হচ্ছে ভাষা বিজ্ঞান বা লিঙ্গুইস্টিক, সঙ্গীত, বিশ্বধর্ম, নৃত্যকলা, এগুলো। তো এর মধ্যে কিছু কিছু সাবজেক্ট তো তোমাদের মধ্যে সবাই জানো, যেমন বাংলা, ইংরেজি,
তারপরে হচ্ছে তোমার ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ বা ইসলামের ইতিহাস, ঠিক আছে, এগুলোর সাথে সবাই আরবি, এগুলো অনেকেই পরিচিত। হুম তবে এই যে ভাষা বিজ্ঞান এইসব সাবজেক্টও কিন্তু অনেক ভালো, এগুলো হয়তো তোমরা আগে পড়াশোনা করো নাই, বাট তোমাদের যে পড়াশোনা, তোমাদের যে বেসিক, সেগুলো দিয়ে তোমরা এই সাবজেক্টগুলো কভার করতে পারবা। হ্যাঁ, ভর্তি হইলে কোনো অসুবিধা নাই। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শর্ত থাকে, বুঝছো, যেমন তোমাকে হচ্ছে আরবি বিভাগ কিংবা হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ, এই বিভাগগুলো পড়তে হইলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে সকল শিক্ষার্থীরা থাকবে তারা কিন্তু বেশি সুযোগ পায়। ওয়ান কাইন্ড অফ তাদের জন্য কিন্তু বরাদ্দ থাকে ওখানে আসন। আবার তুমি যদি এই যে থিয়েটারে পড়তে চাও কিংবা সঙ্গীত কিংবা যে ড্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ নৃত্যকলায় পড়তে চাও, সেক্ষেত্রে তোমাকে বি ইউনিটে 5 নম্বর আছে, সে 5 নম্বর অনুযায়ী তোমাকে পাস করে তারপরে হচ্ছে এগুলাতে ভাইবা হয়। ভাইবা বলতে যে একদম প্র্যাকটিক্যাল মতো হচ্ছে হয়, তারপরে হচ্ছে তোমাকে ওগুলোতে সিট দেওয়া হয়। তাহলে কলা অনুষদ বুঝতে পারলা, একটা পরীক্ষা দিয়েই কিন্তু তুমি এই কলা অনুষদের যে কোনো সাবজেক্ট এখন তোমার রেজাল্ট অনুযায়ী তুমি যদি পাস করো তাহলে ওই অনুসারে সাজাবা। তখন তোমার যেটা হচ্ছে আসে মেরিট অনুযায়ী, তোমার কত মেরিট, তোমার মার্কস কত, সেগুলোর উপরে, ঠিক আছে, সেগুলোর উপরে হচ্ছে তোমাকে সাবজেক্ট দেওয়া হয়। তো বুঝতে পারলা কলা অনুষদের মধ্যে এই কয়টা সাবজেক্ট, অর্থাৎ বি ইউনিটের পরীক্ষা দিলে তোমরা এই সাবজেক্টগুলোতে পড়তে পারবা। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিছু শর্ত থাকে। হ্যাঁ, এরপরে দেখো আরো একটা অনুষদ নিয়ে আমরা কথা বলবো, যেটি সামাজিক বিজ্ঞান অনুষদ, যে বি ইউনিটের পরীক্ষা দিয়ে তোমরা এই সাবজেক্টগুলোতেও পড়তে পারবা। এখানে আসলে তোমাদের অনেকের যে ড্রিম সাবজেক্ট সেগুলা আছে। দেখো অর্থনীতি নিয়ে অনেকেই পড়াশোনা করতে চাও, তো অর্থনীতি বিষয়টা কিন্তু বি ইউনিটের মধ্যে। আবার ধরো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেকের প্যাশন থাকে, অনেকে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক এগুলো নিয়ে প্যাশন থাকে। হ্যাঁ, সোশিওলজি, অনেকে জার্নালিস্ট হওয়ার জন্য আগে থেকে মাইন্ডসেট থাকে, তো তারা হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে পারবা। সো বুঝতেই পারতেছো বি ইউনিটে কিন্তু অনেক সুযোগ, অনেক ওয়াইড স্কোপ তোমরা পাচ্ছ। হ্যাঁ, একই দিকে তোমরা সাহিত্য পড়তে পারতেছো, এইদিকে তারপরে যার ইসলামিক ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করতে চাও সেই ধরনের, তাদের জন্য আলাদা সুযোগ রয়েছে। যারা হচ্ছে তোমার হচ্ছে সঙ্গীত, বিশ্বধর্ম, নৃত্যকলা এই বিষয়গুলো পড়তে চাও তাদের জন্য কিন্তু আলাদা সুযোগ রয়েছে। এবং যারা অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, হ্যাঁ, সাংবাদিকতা এগুলো পড়তে চাও, আরো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আছে যেটা হচ্ছে লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়, এই সাবজেক্টটাও তোমরা পড়তে পারবা। আরো একটা, এগুলো সবই সোশ্যাল সায়েন্সের মধ্যে আর কি। হ্যাঁ, দেখো নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, মানুষের ইতিহাস, মানুষের উৎপত্তি, এগুলো নিয়ে পড়াশোনা করা হয় এখানে। এছাড়া আরো একটা চমৎকার ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে পপুলেশন সায়েন্সেস, জনসংখ্যা নিয়ে আসলে তারা সোশিওলজিক্যাল স্টাডি করে। তারপরে দেখো শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, এগুলো একটু নতুন মনে হতে পারে, বাট এগুলো আসলে সবই তোমার কাইন্ড অফ, তোমরা সামাজিক বিজ্ঞান পড়াশোনা করছো না যারা আরসিসিলা, তাদের সাথে কানেক্টেড আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো হিউম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ। এছাড়া আরো একটা চমৎকার ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। এছাড়া যাদের এইদিকে প্যাশন আছে, যে ফটোগ্রাফি, টেলিভিশন, চলচ্চিত্র, তারাও কিন্তু এখানে পড়তে পারবা। হ্যাঁ, এই সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে টেলিভিশন, চলচ্চিত্র, ফটোগ্রাফি আছে। তারপরে দেখো ক্রিমিনোলজি, অনেক চমৎকার এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যারা বন্ধুরা পড়াশোনা করছে তারা বলে যে ক্রিমিনোলজি অর্থাৎ তুমি অপরাধ বিজ্ঞান পড়াশোনা করতে পারবা। তাছাড়াও আছে কমিউনিকেশন ডিজঅর্ডার্স, এটা একটা ডিপার্টমেন্ট। তারপরে আছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অ্যান্ড জাপানিজ স্টাডিজ, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। এছাড়া আরো একটা বিভাগ রয়েছে, সেটা কি দেখো, মানে অনুষদ রয়েছে, দেখো সেটাকে আইন অনুষদ, যেটা হচ্ছে সবারই ড্রিম, ঠিক আছে। যারা আইনে পড়তে চাও তাদেরকে কিন্তু একদম টপ নচ থাকতে হবে। আইনে কিন্তু সিট খুব বেশি না, তোমার হচ্ছে আর্টসের জন্য 55টা সিট বরাদ্দ থাকে। তার মানে আর্টস থেকে যারা মেরিট পজিশন 55-র ভেতরে তারাই পাবে এখানে। তারপরে সায়েন্স থেকে 35-এর আশেপাশে সিট থাকে, এবং তোমার কমার্স থেকে 10-এর আশেপাশে সিট থাকে। সো ওই 100 একটু কম বেশি সিট। হ্যাঁ, তো বুঝতে পারতেছো বিভাগ অনুযায়ী কিন্তু সিটও কিন্তু এরকম আলাদা থাকে। তো তোমরা হচ্ছে যারা আইনে পড়তে চাও তাদেরকে অনেক ভালো প্রিপারেশন নিতে হবে, এবং তার সাথে ভাগ্যও ভালো হইতে হবে, পরীক্ষাটাও ভালো হইতে হবে স্পেসিফিক ওই দিনে, এবং প্রচুর পরিশ্রম করতে হবে, আগে থেকেই মাইন্ডসেট রাখতে হবে। ক্লিয়ার? ওকে। এছাড়াও আছে দেখো সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, এইটার মধ্যে হচ্ছে তোমার পড়ানো হবে, সমাজ কল্যাণ পড়ানো হবে। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি। স্বাস্থ্য অর্থনীতি কি? এটা হেলথ ইকোনমি এই সাবজেক্টটাকে আসলে তোমার হেলথের সাথে পড়ানো হয়। এরপরে দেখো শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বলে একটা অনুষদ রয়েছে। হ্যাঁ, তো সেখানে কি হচ্ছে দেখো ইনস্টিটিউট গুলোতে এখানে হচ্ছে ভাষা শিক্ষা বিভাগ, মানে এগুলোর অনেকগুলো স্ট্রিম আছে, আইইআর বলা হয়, ঠিক আছে, আইইআর, ঠিক আছে, আইইআর, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো সেক্ষেত্রে তোমার ভাষা শিক্ষা
স্ট্রিমের এক ধরনের পড়াশোনা আছে, তারপরে সোশ্যাল সায়েন্স নিয়ে এক ধরনের আছে, আর একটা হচ্ছে বিশেষ শিক্ষা নিয়ে, হ্যাঁ, আরো একটা আছে সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষা নিয়ে, IER, এটা বা সায়েন্সের জন্য। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো যে এই সাবজেক্ট গুলাতে তোমরা মোটামুটি অ্যাপ্লাই করতে পারবা। যদি পাস করো তাহলে সাবজেক্ট চয়েস দিতে হবে। তো এরকম তুমি তোমার প্রথম চয়েস হচ্ছে আইন, তারপরে চয়েস হচ্ছে অর্থনীতি, তারপরে চয়েস হচ্ছে তোমার আন্তর্জাতিক সম্পর্ক, এইভাবে করে করে তুমি সুন্দর করে চয়েস তুমি তোমার মতো করে দিবা। আবার কারো থাকতে পারে যে আমি হচ্ছে আরবিতে পড়বো, সে আরবি প্রথমে দিয়ে দেয়, ঠিক আছে? এরকম অনেকেই আছে, যার যার চয়েস লিস্ট সেই অনুসারে আসলে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা যদি তুমি পাস করো। এরপরে আমরা দেখব আরো কিছু ভাষা ভিত্তিক সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? মানে তোমার এটা হচ্ছে বলা হয় IML, ঠিক আছে? মানে তোমার ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেখানে ভাষা ভিত্তিক কিছু সাবজেক্ট রয়েছে। তো দেখো সেটা কি, এই যে তুমি একটা ইংলিশের মতোই, ঠিক আছে, ইংলিশের মতো বলা যাবে না, ওইটা হচ্ছে ইংরেজি সাহিত্য, জেনারেল ইংরেজি, যেটা কলায় দেখলা। আর এটা হচ্ছে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ, এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাকে স্পিকিং, রিডিং, হ্যাঁ, রাইটিং, এই সব কিছু আসলে পড়ানো হয়। ঠিক আছে, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, তো এইটা পড়তে পারবা, ভালো সাবজেক্ট। তারপরে দেখো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার নিয়ে যারা পড়তে চাও, ঠিক আছে, তারপরে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চাও, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চাও, অ্যানিমে দেখো, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এগুলো খুব সুবর্ণ সুযোগ। তো এই ভাষা ভিত্তিক সাবজেক্ট গুলাতে তুমি 4 বছরের BA কোর্স করতে পারবা। আরো একটা ইনস্টিটিউট আছে, সেটাও ভালো, দেখো, এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এটারও কিন্তু স্কোপ আছে, বিভিন্ন ওয়াইড স্কোপ তুমি পাবা বিভিন্ন ক্ষেত্রে, প্রাইভেট বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে সাবজেক্ট গুলা তুমি দেখতে পাইলা, এগুলাতে তুমি অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র B ইউনিটে পরীক্ষা দিয়ে। ক্লিয়ার? এবারে আসি, B ইউনিটে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে কোন কোন বিষয় থেকে উত্তর করতে হবে। ইতিমধ্যে জানো, তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, সবার জন্য কিন্তু সুযোগ আছে এই ইউনিটে। তো কোন কোন বিষয়ে তুমি পরীক্ষা দিবা? প্রথমত হচ্ছে বাংলা বিষয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, তারপরে ইংরেজি আর সাধারণ জ্ঞান, মানে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে তাদের বাংলা, ইংরেজি আর জিকে, মাত্র 3টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু তুলনামূলক পড়াশোনা কম না, বাট সাবজেক্ট কম আছে, ঠিক আছে? এগুলো পড়ে তুমি খুব ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো। তো MCQ এর ক্ষেত্রে কি হচ্ছে, তুমি 15টা MCQ অ্যান্সার করবা, বাংলার ক্ষেত্রে 15টা MCQ অ্যান্সার করবা, ইংরেজির ক্ষেত্রেও এরকম 15টা MCQ তোমাকে উত্তর দিতে হবে, এবং জিকের ক্ষেত্রে সংখ্যাটা ডাবল, মোট হচ্ছে 30টি MCQ তোমাকে দিতে হবে। তো এখানে মোট MCQ তোমার কত হচ্ছে? মোট MCQ হচ্ছে 60 নাম্বারের, এবং এর জন্য সময় কত পাইছিলাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম, 45 মিনিট। তার মানে 45 মিনিটের ভিতরে তোমাকে বাংলা, ইংরেজি এবং জিকের 60টা MCQ সেটা দাগাতে হবে। আর এর মধ্যে আরেকটা কথা আছে, যারা ইংলিশ মিডিয়াম থেকে A লেভেল দিয়ে আসছো তারা হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ দাগাবা বাংলার পরিবর্তে, যেটাকে ইলেকটিভ ইংলিশ বলা হয়, ঠিক আছে? তো ইলেকটিভ ইংলিশটা তুমি দাগাইতে পারো বাংলার বদলে যদি তুমি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসো, অর্থাৎ জেনারেল থেকে না এসে ইংলিশ মিডিয়াম, যে A লেভেল ওইগুলো থেকে আসো, GCE কি বলে ওইগুলো থেকে আসলে তোমরা হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ বা হচ্ছে ইলেকটিভ ইংলিশটা দাগাবা, তাদের বাংলা পরীক্ষা দেওয়া লাগবে না। তবে এইটা আবার ভুল করে, তোমাদেরকে আগেই সতর্ক করি, কেউ ভুল করে আবার ওইটা বাংলার জায়গায় ওই ইংলিশ, ওইটা মনে করে ইংলিশ দাগায় ফেলো না, তাহলে কিন্তু বড়সড় সমস্যা। তো এই জায়গাটা একটু মনে রাখো যারা পরীক্ষা দিবা। ক্লিয়ার? তো অ্যাডভান্সড ইংলিশ বা ইলেকটিভ ইংলিশ উপরে দেওয়া থাকবে, নাম তো ভালো করে কোশ্চেন দেখে তারপরে দাগাবে তোমরা। তো MCQ তো বুঝলাম, এই 60টি MCQ দাগাতে হবে। এতে নাম্বার কত? এতে নাম্বার হচ্ছে 15, 15 আর 30, মানে প্রত্যেকটার জন্য 1 মার্কস করে, হ্যাঁ, প্রত্যেকটা পারলে তুমি 1 করে পাবা। এখন মনে করো তুমি হচ্ছে 10টা পারলা অনলি, হ্যাঁ, তো 10 পাইলা, এর সাথে একটা ভুল করলা, একটা ভুল করলে কিন্তু তোমার -0.25, অর্থাৎ যেটা হচ্ছে 4টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে, এটাকে বলা হয় নেগেটিভ মার্কিং, ঠিক আছে? ধরো তুমি 4টা ভুল অ্যান্সার দাগাইলা, তার জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে, একটা ভুল অ্যান্সার দাগাইলা তার জন্য কিন্তু ওই যে 25 পয়সা আর কি, যেটাকে তোমরা বলো সিকি নাম্বার কাটা যাবে, হ্যাঁ, 0.25 নাম্বার কাটা যাবে। সো আশা করি MCQ এর ব্যাপারটা বুঝলে। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, রিটেন পরীক্ষা দিতে হবে, রিটেন। তো রিটেন পরীক্ষাটার ব্যাপারটা কিরকম দেখো, রিটেনের ক্ষেত্রে হচ্ছে তোমার 2টা বিষয়ে রিটেন পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? 2টা বিষয়ে রিটেন পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি, এই 2টা কিন্তু তোমাদেরকে রিটেন পরীক্ষা দিতে হবে। তো বাংলার ক্ষেত্রে কি আসে, অনেক কিছুই আসে, সেগুলো নিয়ে আলাদা ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব, বাট নম্বর বিভাজনটা তোমাকে বলি, 20 নম্বর এবং
এইখানে ইংরেজির জন্য 20 নম্বর, ঠিক আছে। তাহলে এমসিকিউ তুমি বুঝতে পারলা যে তোমার হচ্ছে টোটাল 60, আর বাংলা রিটেনে 20, ইংরেজি রিটেনে 20, তাহলে টোটাল কত হচ্ছে? মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা, সময় 1.5 ঘন্টা, 45 মিনিট এমসিকিউ, 45 মিনিট রিটেন। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আসতে পারে আর কি। রিটেনটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তো দেখো, এছাড়াও কিন্তু তোমার যে জিপিএটা ছিল এটাকে 2 দিয়ে গুণ করা হয়। এই 100 নম্বরের মধ্যে তোমাকে পরীক্ষা দিয়ে নাম্বার যা পাওয়া তাই, আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করা হয়। মনে করো তোমার দুইটাতেই জিপিএ 5 আছে, তাহলে 10 হয় না? এই 10কে তুমি 2 দিয়ে গুণ করো, এই 20 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রেজাল্টের উপরে, এইচএসসি পারফরমেন্সের উপরে, এইচএসসি এসএসসি পারফরমেন্স। মোট হচ্ছে 120 নম্বর। এই 120 নম্বরের উপরে মেধা তালিকা তৈরি করা হবে। হ্যাঁ, তো তোমরা যারা মনে করো 1-2 মার্ক কম আছে, খুব বেশি টেনশন করার দরকার নাই, অন্যদের থেকে একটু বেশি পড়লে 2-1টা দিয়ে তুমি কভার করে ফেলতে পারবা। তো মোট হচ্ছে রিটেন পরীক্ষা তোমার 100 নম্বরের, 20 নম্বরের হচ্ছে জিপিএ, এবং টোটাল হচ্ছে 120। ক্লিয়ার? তো এই 120 নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে। তো এই 120-এর মধ্যে কত পাইলে তুমি চান্স পাবা? তুমি ধরো এই রেজাল্টের ক্ষেত্রে সবারই 18 থেকে 20 এরকম থাকে। বাট আমরা যদি তোমার রিটেন খাতাটার কথা বলি, এমসিকিউ এবং রিটেন দুটো মিলিয়ে তোমার হচ্ছে, তুমি যদি 60 পাও তাহলে খুব ভালো সম্ভাবনা থাকে চান্স পাওয়ার। হ্যাঁ, মোটামুটি একটা সাবজেক্ট তুমি পাবা। বাট যদি তুমি 65 পাও বা এর আশেপাশে পাও, 65, হ্যাঁ, 64, 63, 66, তাহলে পরে তুমি খুব ভালো উপরের লেভেলের সাবজেক্টেই চান্স পাবা। আর মোটামুটি হচ্ছে আমরা বলতে পারি 120-এর মধ্যে 80 to 85 হচ্ছে খুবই সেফ জোন, ঠিক আছে। ধরো তোমার এইদিকে হচ্ছে তুমি রেজাল্টে 20 পাইছো, আর রিটেন খাতার মধ্যে 65 পাইছো, 85 পাইলে কিন্তু তুমি খুব মানে ভালো 300-400-এর মধ্যে থাকতে পারো। হ্যাঁ, 500-র বাহিরে যাবে না তোমার মেরিট। তো 85 নম্বর তুমি টার্গেট করে রাখতে পারো, যারা হচ্ছে মোটামুটি একটা সিট সিকিউর করতে চাচ্ছ, এবং যারা টপ করতে চাও তারা আসলে ভালোর কোনো শেষ নাই, তোমরা যতটা পারো টার্গেট করে রাখো, ঠিক আছে। তো আশা করি বি ইউনিটের তোমরা হচ্ছে কি কি তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং কি পরিমাণে নাম্বার তোমাদেরকে সিকিউর করতে হবে, এই বিষয়গুলো তুমি হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো। এছাড়াও আরো কিছু বিষয় নিয়ে আমাদের ভিডিও আসবে, সেটা হচ্ছে প্রত্যেকটা বিভাগে চান্স পাইতে হলে ওই বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে তোমার সাধারণ জ্ঞান কিংবা রিটেন, এগুলোতে নির্দিষ্ট পরিমাণ নাম্বার থাকা লাগে। এইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। এই ভিডিওটা রেসপন্সের উপর নির্ভর করতেছে তোমরা কতজন দেখতেছো। হ্যাঁ, আগের 2টা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম যে প্রথম 60 দিনের রুটিনটা কেমন হবে, এবং পাশাপাশি কিন্তু আরো একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম যে কিভাবে আসলে তুমি টপিকগুলো সিলেক্ট করবা, বা টোটাল সবচেয়ে ইম্পর্টেন্ট 100টা টপিক কি কি, যেগুলো পড়লে তোমার মোটামুটি 80% কভার হয়ে যাবে পুরো ডিউবি ইউনিট প্রিপারেশনের জন্য। তেমন দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখছো একদিনের মধ্যে ইউটিউবে 1000 জনেরও বেশি কিন্তু ক্লাসটা করে ফেলছে। সো তোমরা যারা দেখো নাই 2টা ক্লাসই, তো 2টা ক্লাসই দেখে নিতে পারো। আমি নিচে কমেন্টে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা। সো আশা করি বি ইউনিট নিয়ে তোমরা মোটামুটি ভালো একটা সময় বছর পাচ্ছ। 130 দিন মোটেই কম না। সো বুঝতেই পারতেছো সবাই কিন্তু বেশি বেশি করে প্রিপারেশন নিবে, এবং এখন বর্তমানে কিন্তু সবাই অ্যাডভান্সড। হ্যাঁ, তো সবাই কিন্তু আগে থেকেই অনেকেই পড়াশোনা শুরু করছে, আগে থেকে একটু একটু পরে কি কি পড়তে হবে সেগুলো নিয়ে যে ভিডিও, সেগুলো কিন্তু আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তো আশা করি বি ইউনিট নিয়ে তোমাদের যত কনফিউশন ছিল যে ভাই আমি বিজ্ঞান বিভাগ থেকে, কমার্স থেকে, আর্টস থেকে পরীক্ষা দিব, সবার জন্য একই কোশ্চেন, একই প্রিপারেশন, একই রেজাল্ট, ঠিক আছে। তোমার সবের একই পরীক্ষায় প্রশ্ন, মানে একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, একই পরীক্ষায় অ্যাপিয়ার হইতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তি যোগ্যতা কি কি ছিল, কোন কোন বিষয়ে আসলে পড়াশোনা করা যাবে। দেখো, কোনো বিষয়ের উপরে যদি তোমার বেশি প্যাশন থাকে, এখানে অনেকেরই প্যাশন থাকতে পারে, যেমন অর্থনীতি নিয়ে প্যাশন থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্যাশন থাকতে পারে, জার্নালিজম নিয়ে প্যাশন থাকতে পারে, ল নিয়ে প্যাশন থাকতে পারে, সোশ্যাল সায়েন্স নিয়ে প্যাশন থাকতে পারে, আবার কারো কালচার নিয়ে প্যাশন থাকতে পারে, হ্যাঁ, কারো ইসলামিক স্টাডিজ টাইপের সাবজেক্ট নিয়ে প্যাশন থাকতে পারে। তুমি যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে পড়তে পারো। সবগুলোর জন্য জাস্ট বি ইউনিটে তোমাকে ভালো নাম্বার পাইতে হবে। এরপরে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও সেটা কিন্তু চয়েস করে সাবজেক্ট চয়েস দিলে ওইভাবে কিন্তু মেরিট অনুযায়ী সাবজেক্ট চলে আসবে। সো এখন তোমাদের করণীয় কি? শুরু থেকেই ভালোভাবে পড়াশোনা করা, এবং সবগুলো সাবজেক্টকে একটা কোঅর্ডিনেশন করে খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, ভালোর কোনো শেষ নাই। দিন শেষে এখানে কেউ তোমাকে পড়ায় খাওয়ায় দিবে না, দিন শেষে কেউ তোমাকে হচ্ছে একদম হাতে ধরায় দিবে না। তোমাকেই চোখ কান খোলা রাখতে হবে, আশেপাশের ব্যাপার স্যাপার বুঝতে হবে, তোমাকেই অ্যানালাইসিস করতে হবে, পরীক্ষাতেও তোমাকে বসতে হবে, পড়তেও হবে তোমাকে। মাঝখান থেকে তোমাকে প্রপার গাইডলাইনটা হয়তো কেউ
প্রোভাইড করতে পারে, বাট এইটা তোমাকে বেছে নিতে হবে যে কোথা থেকে তুমি পড়াশোনা করলে বা কোন বইগুলা পড়লে আসলে তুমি উপকৃত হবে। এই ডিসিশনটা সম্পূর্ণ তোমার উপরে। হ্যাঁ, তুমি এই এখন মোটামুটি 12 বছর পড়াশোনার পরে যথেষ্ট ইন্টেলিজেন্ট হইছো, যথেষ্ট তোমার বিচার বুদ্ধি ক্ষমতা আছে, তুমি সবকিছু বিচার করে প্রত্যেকটা ডিসিশন হবে র্যাশনাল ডিসিশন। অনেকে র্যাশনাল বোঝো না, মানে যুক্তি সম্পন্ন ডিসিশন নিতে হবে প্রত্যেকটা পদে পদে, এবং প্রথম দিন থেকেই কোনো ভুল করা যাবে না, কারণ এখানে চান্স পাবে কতজন, পরীক্ষা কিন্তু লাখখানেক দেয়, তো চান্স পায় ওই 2-3 হাজার, তো 2% অনলি। সো সেই বিষয়টাকে মাথায় রেখে ভয় পাওয়ার দরকার নেই, খুব বেশি জটিল বিষয় না। ইউনিট নিয়ে যারা পড়াশোনা করবা, নিজেরা ভালো করে পড়াশোনা করলে, ইউটিউবের ফ্রি কন্টেন্ট থেকে কনসেপ্ট ক্লিয়ার করলেই কিন্তু তোমার হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে খুব ভালো। আমি নিজে কোনো কোচিংয়ে যাই নাই, পড়ি নাই, ঠিক আছে, বাহিরের কোনো কোচিং টোচিংয়ে তেমন যাই না, একটা ভাইয়া ছিল গাইডলাইন দিত। সো খুব বেশি জটিল না, বাট তোমাকে একটু বিচার বুদ্ধি ক্ষমতা কাজে লাগাইতে হবে এবং অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা করতে হবে। এবং এই অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনার জন্যই কিন্তু প্রথম আমি তোমাদেরকে কোন কোন টপিক পড়া লাগবে, কোন রুটিনে পড়া শুরু করা লাগবে, সব কিন্তু দিয়ে দিছি। ওইটা যদি যারা ইমপ্লিমেন্ট করতে পারো তাদের কোনো চান্স মিস নাই, কারণ 2 মাসের মধ্যে তোমাকে একটা লেভেলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। 4 মাস হচ্ছে টাইম পাচ্ছ, 2 মাসের রুটিন আমি কিন্তু দিছি। 2 মাসের মধ্যে 1.5 বার পড়া যায়, মানে হ্যাঁ, মানে 1.5 বার বলতে একবার কমপ্লিট করে আর গুরুত্বপূর্ণ টপিকগুলো আরেকবার রিভিশন দেওয়া যায়। তো সেই রুটিন আমি কমেন্টের লিঙ্কে দিয়ে দিচ্ছি, মানে কমেন্টে যে লিঙ্ক আছে সেটার মধ্যে আছে, তুমি জাস্ট ক্লিক করলে ইউটিউবে তোমাকে নিয়ে যাবে। তো আশা করি তোমরা পড়াশোনা করবা, বেশি বেশি পড়াশোনা করবা, মোটিভেটেড থাকতে হবে, কিন্তু অতিরিক্ত মোটিভেশনও ভালো না। পড়াশোনা করতে হবে একদম কনসিস্টেন্ট বেসিস আর কি, তোমাকে একদম পুরো ধারাবাহিক থাকতে হবে। তাহলে দেখবে একটা পর্যায়ে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তোমার অনেক কিছু আসলে এই অ্যাডমিশন যাত্রা হবে, অনেক সময় মনে হবে পারবো না, অনেক সময় মনে হবে যে কি পড়তেছি, অনেক সময় মনে হবে যে আসলে রিটেন এমসিকিউ অনেক কিছু মনে হবে, বাট লেগে থাকতে পারলে দিন শেষে তুমি চান্স পাবা।